আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা সাধারণ জ্ঞানে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে থাকছে স্বাধীন বঙ্গ ও গৌর রাজ্য। ষষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতবর্ষের বিখ্যাত গুপ্ত বংশ মধ্য এশিয়ার মধ্য এশিয়ার যাযাবর জাতি হুনদের আক্রমণে এই গুপ্ত বংশের পতন ঘটে। এই গুপ্ত বংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজবংশ গড়ে ওঠে। একটি হলো বঙ্গ আর একটি হলো গৌড়। তাহলে গুপ্ত বংশে ষষ্ঠ শতকের প্রথমার্ধে গুপ্ত বংশের পতনের পর বাংলায় স্বাধীন দুটি রাজ্য গড়ে ওঠে। একটা হলো বঙ্গ ও আরেকটি হলো গৌড় রাজ্য। আমরা এখন এই বঙ্গ রাজ্য সম্পর্কে জানব। এই বঙ্গ রাজ্য বাংলার দক্ষিণ ও পূর্ব অঞ্চল নিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ে গঠিত। এই বঙ্গরাজ্যকে তিনজন রাজা শাসন করতেন। এই বঙ্গরাজ্যকে শাসন করতেন তিনজন রাজা বা তিনজন শাসক। এই বঙ্গরাজ্যকে শাসন করতেন তিনজন শাসক। এনারা হলেন গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচারদের নিয়ে এই তিনজনকে নিয়ে মহারাজা ধীরাজ উপাধি নিয়ে এই বঙ্গরাজ্য শাসন করতেন। আমরা এখন দেখব গৌড় রাজ্য সম্পর্কে। গৌড় রাজ্য এই গৌড় রাজ্য ছিল বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চল নিয়ে এই গৌড় রাজ্য ছিল বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চল নিয়ে। গুপ্ত বংশের সময় একটা বড় এলাকার শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। অর্থাৎ গুপ্ত বংশের সময় একজন বড় অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। রাজা শশাঙ্ক ছিলেন মহাসামন্ত। এই রাজা শশাঙ্ক 594 সালে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন।
করেন। আমরা এখন জানবো রাজা শশাঙ্ক সম্পর্কে। রাজা শশাঙ্ক ছিলেন বাংলার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন নরপতি। রাজা শশাঙ্ক ছিলেন ভারতের প্রথম স্বাধীন নরপতি। রাজা শশাঙ্ক ছিলেন ভারতের প্রথম স্বাধীন নরপতি এবং ইনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম রাজা। এই রাজা শশাঙ্কর রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শশাঙ্কের উপাধি ছিল একটা, উপাধিটা হলো শশাঙ্কের একটা উপাধি ছিল, উপাধিটা হলো রাজা ধীরাজ। রাজা ধীরাজ। শশাঙ্কের একটা উপাধি ছিল রাজা ধীরাজ। এই শশাঙ্ক অবিভক্ত বাংলার প্রথম সার্বভৌম ও স্বাধীন রাজা। প্রথম সার্বভৌম ও স্বাধীন রাজা অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। এই রাজা শশাঙ্ক গৌড় বংশের সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন। গৌড় বংশের সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন। সর্বাধিক শক্তিশালী শাসক তাহলে শশাঙ্ক। শশাঙ্ক ইনি ছিলেন ভারতের প্রথম স্বাধীন নরপতি। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। উপাধি রাজাধিরাজ। এই শশাঙ্ক অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। ইনি সর্বাধিক শক্তিশালী শাসক, অর্থাৎ এই গৌড় রাজ্যের সর্বাধিক শক্তিশালী শাসক ছিলেন এই শশাঙ্ক। এবার আমরা জানবো পুষ্যভূতি রাজ্য ও হর্ষবর্ধন সম্পর্কে। পুষ্যভূতি রাজ্য ও হর্ষবর্ধন। পুষ্যভূতি রাজ্য ও হর্ষবর্ধন সম্পর্কে। 606 সালে রাজা শশাঙ্কের হাতে রাজা শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের মৃত্যু হলে থানেশ্বরের সিংহাসন আরোহণ করেন হর্ষবর্ধন। কোথাকার সিংহাসন আরোহণ করেন? থানেশ্বরের। 606 সালে শশাঙ্কের হাতে
রাজ্যবর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসন আরোহণ করেন হর্ষবর্ধন। থানেশ্বরের সিংহাসন আরোহণ করেন হর্ষবর্ধন। এই থানেশ্বরের সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখতে হর্ষবর্ধন হর্ষাব্দ সন গণনার প্রচলন করেন। হর্ষাব্দ সাল গণনার প্রচলন করেন এই হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন হর্ষাব্দ সাল গণনার প্রচলন করেন। আমরা এখন হর্ষবর্ধন সম্পর্কে জানব। হর্ষবর্ধন এই হর্ষবর্ধন ইনি ছিলেন রাজা শশাঙ্কের সমসাময়িকী শাসক। রাজা শশাঙ্কের সমসাময়িক শাসক। সমসাময়িক শাসক রাজা শশাঙ্ক ছিলেন হর্ষবর্ধন ছিলেন রাজা শশাঙ্কের সমসাময়িক শাসক। এই হর্ষবর্ধন ছিলেন এই পার্শ্ববর্তী রাজ্যের অর্থাৎ এই পার্শ্ববর্তী রাজ্যের শ্রেষ্ঠ শাসক। পার্শ্ববর্তী রাজ্যের শ্রেষ্ঠ শাসক। পার্শ্ববর্তী রাজ্যের শ্রেষ্ঠ শাসক। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। প্রথম ভারতীয় শাসক হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এই হর্ষবর্ধন। প্রথম ভারতীয় শাসক হিসেবে চীনের সাথে সম্পর্ক স্থাপন